আপনারা কি কখনো আয়নার দিকে তাকিয়ে এমন অনুভব করেছেন যেখানে আপনার প্রতিবিম্ব আসলে আপনি নন? আপনি হাসলে সেও হাসে, আপনি কাঁদলে সেও কাঁদে, কিন্তু আপনি আয়না ছেড়ে চলে গেলে আপনার প্রতিবিম্ব সত্যি কি মুছে যায়? হয়তো আপনার অগোচরে নিষ্পলকে তাকিয়ে থাকে আপনারই দিকে। রাত্রির 2:10। শহরতলি এখন সম্পূর্ণ নিস্তব্ধ। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। নিজের লেখার টেবিলে ঝুঁকে পড়ে এক মনে প্লটটা সাজিয়ে গল্পটা লেখার চেষ্টা করে চলেছে অনির্বাণ। হালের লেখক সে। কালকেই সম্পাদককে লেখাটা দিতে না পারলে আর ভাবতে না পেরে একটা সিগারেট ধরালো সে। ফ্যাকাশে ধোঁয়ার কুণ্ডলী অদ্ভুত কিছু নকশা তৈরি করে বিলীন হয়ে যাচ্ছে। চোখ বুঝে গল্পের প্লটটা প্রায় সাজিয়ে ফেলেছিল, কিন্তু একটা অপ্রত্যাশিত শব্দে তার কল্পজাল ছিন্ন হয়ে গেল। শব্দের উৎসটা যে কোথা থেকে তা ঠিক ঠাহর করা গেল না, কিন্তু হঠাৎ চোখ পড়ল ঘরের কোণে রাখা সুবিশাল আয়নাটার দিকে। আজ সকালেই কিউরিওর দোকান থেকে আয়নাটা কিনে এনেছে অনির্বাণ। দোকানি বলেছিল কোনো এক জমিদার বাড়ির বহু প্রাচীন আয়না এটি। ঘরের হলদে আলোর আংশিক গিয়ে পড়ছে আয়নাটার উপর, কেমন যেন রহস্যময় দেখাচ্ছে প্রাচীন সেই আরশিকে। বেশ কিছুক্ষণ ওদিকে তাকিয়ে অনির্বাণ বুঝল শব্দটার উৎস ওই আয়নাটাই। চেয়ার ছেড়ে উঠে আয়নাটার দিকে এগিয়ে গেল সে। আশ্চর্য, আয়নাটার সামনে এসে দাঁড়াতেই শব্দটা থেমে গেল। ভারী অবাক হয়ে দাঁড়িয়ে রইল অনির্বাণ। কেমন যেন এক দুর্নিবার সম্মোহনে অবশ হয়ে পড়ছে অনির্বাণের শরীর। তাও কোনো মতে নিজেকে সামলে নিয়ে আয়নাটাকে ছুঁয়ে দেখতে লাগলো সে। না, কোনো অস্বাভাবিক কিছুই তো নেই। নিজের মনেই হেসে উঠল অনির্বাণ। ভৌতিক গল্প লিখতে লিখতে তার মাথাটাই বোধহয় বিগড়েছে, তাই এসব অদ্ভুত চিন্তা। শেষবারের মতো আয়নাটা ছুঁয়ে দেখতে গিয়েই ঘটল ব্যাপারটা। স্পষ্ট মনে হলো একখানা হিম শীতল হাত আয়নার ওপার থেকে তাকে ছুঁয়ে দিল। ঘটনার আকস্মিকতায় এবং ভয়ে ছিটকে মেঝেতে পড়ল অনির্বাণ। ভয়ের একটা হিমশীতল স্রোত তার শিরদাঁড়া বরাবর নামতে শুরু করেছে। বিস্ফারিত চোখে সে দেখতে পাচ্ছে এক অসম্ভব বাস্তব। আয়নাটিতে তার বদলে দেখা যাচ্ছে একজন নারীর অবয়ব। অনির্বাণকে এইরকম অবস্থায় দেখে অদম্য অট্টহাসিতে ফেটে পড়ছে আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তি। অনির্বাণ সাহার হঠাৎ করে অন্তর্ধান হয়ে যাওয়াটা আজও এক ভীষণ রহস্য। অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল। জলজ্যান্ত মানুষটা যেন স্রেফ হাওয়ায় মিলিয়ে গিয়েছে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। তার একটাই কারণ, একখানা ডায়েরি। 1 বছর আগে যখন লেখক অনির্বাণ সাহা বেপাত্তা হয়ে যান, তখন গোটা শহরতলিতে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন তাকে আর খুঁজে পাওয়া গেল না, সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে। ঠিক এমন সময় প্রায় আকস্মিকভাবেই তার লেখার ঘরে রাখা এক সুবিশাল প্রাচীন আয়নার দেরাজ থেকে উদ্ধার হয় একটা কালো ডায়েরি। তখন আমি সাহিত্য নিয়ে কলেজের 2য় বর্ষে পড়ছি। জীবনের চাওয়া পাওয়ার বেড়াজালের ঊর্ধ্বে সাহিত্যিক হওয়ার এক অদম্য ইচ্ছে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে আমাকে। বাবা ছিলেন তৎকালীন সদর হাই স্কুলের বাংলার মাস্টার মশাই। আমার এই সাহিত্যের ভূত মাথায় চাপার পিছনে তারও অবদান ছিল যথেষ্ট। তিনি চাইতেন নিখাদ সহজ ভাষায় সাহিত্য চেতনা ছড়িয়ে পড়ুক দিকে দিকে। আমার সাহিত্যচেতী মনের আরও একজন দোসর ছিল লিপিকা, আমারই সহপাঠী, এবং বলতে লজ্জা নেই, আমার সদ্য যৌবনের প্রথম ভালোবাসা।
তাকে কেন্দ্রীভূত করেই আমার প্রথম কলমে আঁচড় কাটার সূত্রপাত ঘটেছিল। এভাবেই বহমান জীবন নিজের গতিপথ নির্ধারণ করছিল। কিন্তু শুভ্রতায় মোড়া শান্ত জীবন বোধহয় আমার জন্য ছিল না। দেশ জুড়ে তখন নকশাল বিদ্রোহের আঁচ দাবানলের আকার ধারণ করেছে। উপর মহলের হুকুমে পুলিশ নির্বিবাদে মারণযজ্ঞ চালাচ্ছে। নকশাল হিসেবে চিহ্নিত হলেই তার মৃত্যুর পরোয়ানা নিয়ে পাগলা কুকুরের মতো হন্যে হয়ে তার পিছনে ধাওয়া করছে পুলিশ ও তাদের পোষা গুপ্তচর। আমার মনে ভয় ও আশঙ্কার এক জটিল জাল ধীরে ধীরে নিজের পরিধি বিস্তার করছিল। প্রায় সময় দেখতাম একদল অজ্ঞাত লোক রাতের আঁধারের আশ্রয় নিয়ে বাবার সাথে দেখা করতে আসতো। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা চলতো তা আমার আজও অজানা। বাবা চিরকালই আমাকে এসবের থেকে দূরে রেখেছিলেন, কিন্তু আমি বেশ বুঝতাম বাবা ওই নকশাল বিদ্রোহের সাথে জড়িত একজন প্রত্যক্ষ বিপ্লবী। বাবাকে অনেকবার বলেও ছিলাম, এসব করো না, কি হবে এই অসম লড়াইয়ে? শেষে যদি ওরা তোমাকেও। অতি আপনজনের মৃত্যুর থেকে বেদনাদায়ক আর কিছু এ জগতে বোধহয় নেই। তাই শেষের কথাটুকু কোনোদিন শেষ করতে পারতাম না। তবে বাবা সবটা বুঝতেন, তাই এক পালি ম্লান হেসে বলতেন, অসম নয় রে খোকা, এই বিপ্লব সাম্যবাদের। যারা দরিদ্রর পেটে লাথি মেরে তাদের রক্ত আর লাশের স্তূপের উপর নিজেদের সাম্রাজ্যের ভিত স্থাপন করেছে, তাদের ক্ষমা নেই রে খোকা। ওদের সর্বগ্রাসী রাজপাটের দিন শেষ। এই সোনার বাংলাকে আমরা আর কুলসিত হতে দেব না। যখন অনির্বাণের জ্ঞান ফিরল, বেশ কিছুক্ষণের জন্য তার কিছু মনেই পড়ল না। কিন্তু সেই হিমশীতল ভয়ের স্রোতটা আবার প্রবল বেগে ধেয়ে এলো। সেই আয়নাটার ওপারে তার নিজের প্রতিবিম্বের বদলে দাঁড়িয়ে আছে তার অতীত জীবনের প্রথম ভালোবাসার মানুষটা, লিপিকা। কিন্তু তা কি করে সম্ভব? সে যে আজ থেকে 20 বছর আগেই। না, এ হতে পারে না, কোনো মতেই হতে পারে না। এসব কি ঘটছে আজ তার সাথে? কিন্তু সত্যিই যে সেই অতি চেনা একফালি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে অতীতের অন্ধকার থেকে উঠে আসা অতি পরিচিত সেই মানুষটা। কোনো মতে সাহসে ভর করে অস্ফুটভাবে কথা বলে উঠল অনির্বাণ, লিপিকা, তুই? এটাও কি সম্ভব? আয়নার ওপারের নির্বাক অবয়বটা এইবার ঈষৎ হেসে জবাব দিল, হ্যাঁ, আমি অনির্বাণ। কেন, তুমি চিনতে পারছো না বুঝি? কিন্তু কিন্তু কিভাবে, মানে কি করে? কি এত কিন্তু কিন্তু করছো বলো তো? তুমি কি আমায় দেখে খুশি নও? কিন্তু তুই যে 20 বছর আগে। হ্যাঁ, 20 বছর আগে আমি হঠাৎ বেপাত্তা হয়েছিলাম। তারপর আমার লাশ পাওয়া যায় মরা নদীর চরে। কি, তাই তো? অনির্বাণ আর সহ্য করতে পারছে না। এবার নির্ঘাত সে পাগল হয়ে যাবে, এমন অসহনীয় ভয় তার স্নায়ু আর নিতে পারছে না। প্রতিদিনের মতো সেদিনও কলেজ থেকে বেরিয়ে মাঠে ফুটবল খেলে তারপর বাড়ি ফিরছিল অনির্বাণ। বাড়ির কিছুটা আগে থেকেই বেশ ভিড় করেছে লোকজন সবার মুখেই কেমন জানি বেদনা, ভয় আর গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিছু বুঝতে না পেরে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বাড়ির সামনে পৌঁছালো অনির্বাণ। সেখানে উপস্থিত জনতাদেরও একই রকম শোকাচ্ছন্ন অবস্থা। কিছুই বুঝতে না পেরে এক বুক ভয় নিয়ে ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকতেই তার বুকের ভিতরটা ভয়ঙ্করভাবে মোচড় দিয়ে উঠল। ঘরের মাঝ বরাবর পড়ে আছে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় তার বাবা তথা সদর হাই স্কুলের বাংলার মাস্টার মশাই তথা সাম্যবাদে বিশ্বাসী এক নকশাল বিপ্লবীর প্রাণহীন নিথর দেহ। জানো অনির্বাণ, কাকুর মৃত্যুর পর তুমি পালিয়ে গিয়ে ঠিকই করেছিলে।
না হলে ওরা তোমাকেও শেষ করে দিত। কিন্তু তুই তুই কিভাবে? তুমি পালিয়ে যাওয়ার পর গ্রামে আরও বেশি তল্লাশি, আরও মৃত্যুলীলা চলতে থাকে। পুলিশ আর তাদের গুপ্তচরেরা নির্বিবাদে শুধু সন্দেহের বশেই হত্যা শুরু করে। তোমাকে তো আর খুঁজে পাওয়া যায়নি, তাই ওরা আমার সাথে। অস্পষ্ট হলেও আয়নার ওপারে দাঁড়িয়ে থাকা নারী অবয়বটার চোখে জলের বিন্দু চিকচিক করে ওঠে। তারপর যখন ওরা আমাকে মেরে ফেললো, সেই থেকে আমি এই জগতের বাসিন্দা। অনির্বাণ হতবুদ্ধি হয়ে পাথরের মূর্তির মতো সবটা যেন চোখের সামনে দেখতে পাচ্ছিল। আমাদের এই জগতে অপার সুখ অনির্বাণ। তোমার কি ইচ্ছে করে না আমি, তুমি, কাকু একসঙ্গে থাকি? বাবা? আমার বাবা? হ্যাঁ, চলে এসো অনির্বাণ, আমাদের এই ধূসর কামনা বাসনাহীন অপার সুখের জগতে। লেখক অনির্বাণ সাহার অন্তর্ধান রহস্যটা আজও অমীমাংসিত।